জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি মেলা। থমকে যায় সময় ঘরে, জানি সুখ তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। তোমাকে ভাইয়াকে একটু সাইজ আনতে হবে, বুঝতে পেরেছো? কিভাবে আনবো আপু? উনি তো আমাকে পাত্তাই দেয় না। আমি তো খাল কেটে মনে কুমির নিয়ে আসছি, ভাবলাম যে বান্ধবী ভাবি বলে একটা সেই রকম মজা হবে। তুই কি আমাকে শাসন করা শুরু করবি নাকি? মনে হয় তাহলে কিন্তু আমি তোকে দরজাল, হিন্দি সিরিয়াল থাকে না যে ননদগুলো, এরকম দরজাল ননদ হয়ে তোকে তাড়িয়ে দেবে। আমিও এই সিরিয়ালে বুদ্ধিমতী মেয়ে, ঠিক আছে, সবগুলোকে সাইজ করে ছেড়ে দেবো। কথাটা হলো যে কাজ নষ্ট হয় হবে, কিন্তু রিস্ক নিতে হবে, পোলাপান তো শিখাইতে হবে। দরকার সামনে পাঠাবো, একবার ফেল করলে আরেকবার হইব। ঠিক আছে ঠিক আছে, সাময়িক যাক, কোনো অসুবিধা নেই। ও পারবে, আলটিমেটলি আমার মনে হয় যে ও পারবে। সে কি শঙ্কাপ্রিয়কে পছন্দ করে? আল্লাহ, আপনি জানেন না, অনেক পছন্দ করে। ভাইজান, দীপা পারে আমার অনেক ভাল লাগে, উনি দেখতে কত সুন্দর। বুঝেছি, এখন যা তুই। মানে আমি যে একটু টিভি দেখবো, তোমার মানে অসুবিধা না থাকলে তাহলে তুমি রুমে গিয়ে বসো। আমি তুই দেখ, সমস্যা কি? আমরা দুজন একসাথে মিলেই দেখি, সমস্যা নাই। আর চল না দুজনে মিলে একটা ছবি দেখি। আর তুই কি চা খাবি? লাবণীকে চা দিতে বলি? আমি চা খাবো না, আমি তো আসলে খালামণি একটু সিরিয়াল দেখবো, মানে গতকাল রাতে মিস করেছি, ওটার আজকে রিপিট টেলিকাস্ট দেখবো। তো সেটা আমিও তোর সাথে দেখি। তুমি মাঝখান থেকে দেখে তো কিছুই বুঝবে না। ঠিক আছে, তুই দেখ, আমি না হয় তোর সাথে বসে থাকি, একটু গল্প টল্প করি। দেখ, মানে সারাদিন না কেউ তো বাসায় থাকে না, আর খুব একা একা লাগে, ভালো লাগে না। তুইও রুমের ভিতরে সারাক্ষণ বসে থাকিস, রুম থেকে বের হোস না। কেউ কথা বলার মতন না থাকলে না, তখন একদমই ভাল লাগে না। আচ্ছা, ইরাজের সাথে কি তোর দেখা হয়েছিল? তোর সাথে কথা হয়েছে? কে বললো তোমাকে? না, কেউ বলেনি, আমি আইডিয়া করলাম। ওই যে সেদিন তুই বাইরে গেলি, আবার চলেও আসলি কেন? ইরাজের সাথে দেখা হলে লাবণী তো তোমাকে বলতে না। তো ইরাজ বাসায় আসছে না কেন? ওকে বাসায় আসতে বলতি, আর তা না হলে আমাকে ফোন নাম্বার দিতে, আমি কল দিয়ে বাসায় আসতে বলতাম। আচ্ছা খালামণি, দেশে থাকতে খালুর সাথে তোমার ঝগড়া হতো না? সংসার করতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়াঝাটি তো সব সংসারেই হয়, তাই না? ঝগড়া করে বাবার বাড়ি চলে গেছো, এমন হয়েছে কখন? বাড়িতে কখনো যাইনি, তবে তোদের বাসায় চলে আসতাম মাঝে মাঝে। পরে কি হতো? না, কিছুই হতো না, কি আর হবে। বুবু আমাকে অনেক বোঝাতো, তারপরে নিজেই গিয়ে আমাকে শ্বশুরবাড়িতে দিয়ে আসতো। আর তা না হলে তোর খালু মাঝে মাঝে চলে আসতো আমাকে নিতে। তোমাকে নিতে আসতে তুমি চলে যেতে? আসলে না, ও আসলে আমি সবকিছু ভুলে যেতাম। খালামণি, ইরাজ যেদিন আমাকে নিতে আসবে, আর ওকে দেখো যেদিন আমার রাগ ভাঙবে,
আমি ঠিক সেদিন ওর সাথে আমি চলে যাব। তোমাকে এসব নিয়ে খামাখা চিন্তা করতে হবে। সরি খালামণি, শুধু শুধু পুরোনো কথা মনে করিয়ে দিয়ে তোমার মনটা খারাপ করে দিলাম না। প্লিজ খালামণি, মন খারাপ করো না। আচ্ছা ঠিক আছে, চলো আমরা দুজন এখন একসঙ্গে একটা সিনেমা দেখবো। তোমার প্রিয় নায়কটা কে বলো? আচ্ছা ঠিক আছে, আমাকে বলো তো, খালুর সাথে তুমি প্রথম কোন সিনেমাটা দেখেছিলে? ছবির নাম তো মনে নেই, তবে ওই ছবিতে রাজ্জাক শাবানা ছিল। রাজ্জাক শাবানা, ঠিক আছে তাহলে দাঁড়াও খুঁজে দেখি রাজ্জাক শাবানার কোন সিনেমা খুঁজে পাই কিনা। দাঁড়াও, তো অনেক চ্যানেল আছে। মামা, হ্যাঁ, উল্টা পত্রিকা, মাথায় চশমা, দেশের কি অবস্থা? দেশের খবর দিয়ে তুই কি করবি? দেশের অবস্থা যাই হোক, তোর অবস্থা রান্নাঘরের ভিতরে এটুক নিয়ে তুই শান্তিতে শুনে থাক। আপনি পত্রিকা পড়ে কি করবেন? আর পত্রিকা তো পড়তেই পারেন না। দেখি তো কিছু নায়িকার ছবি দেখেন মামা। এই তুই কি কোনো দরকার আমার কাছে আসছিস? যদি আইসা থাকস তাহলে কইয়া ফেলা, নাইলে সীতা পাতা হাতে দেখ। এই নেন বাজারের লিস্ট। আর খালাম্মা কইছে আমার জন্য একটা শাড়ি কিনে আনতে। শাড়ি কিনো তোর জন্য? এই তুই কি শাড়ি পরস নাকি? তুই শাড়ি দিয়ে কি করবি? ঠিক আছে, না আনলে নাই। এমনি তো আপনার পছন্দের শাড়ি পরার ইচ্ছা কোনো আমার নাই। আমি তো খালাম্মারে কম আমার টাকা দিয়ে দিতে, আমি নিজে পছন্দ করে একটা শাড়ি কিনে আনো। আচ্ছা ঠিক আছে, যান তাড়াতাড়ি বাজারে যান। এই তোর সমস্যাটা কি? তোর কি এখানে মোটেই ভালো লাগতেছে না? হ্যাঁ, চলে যাবি? যা ইরাজদের বাসা চলে যা। আমার যাওয়ার সময় হলে আমি ঠিকই যাবো, আপনাদের জিজ্ঞামো না। তাই আপনাদের বাসায় যে খেলাটা শুরু হয়েছে না, এইটা শেষ দেখে তারপর। এই খেলাটা শুরু হচ্ছে মানে কি খেলা? কি কার কথা বল? আমি কিন্তু সবই বুঝি, কিন্তু কারো কিছু কইতাছি না। যদি একবার মুখ খুলি তাইলে কিন্তু খবর আছে। আচ্ছা মামা, আপনি রিঙ্কুরে তো ভয় পান কেন? ওর কাছে কি আপনি কোনো বিষয়ে ধরা টরা খাইছেন নাকি? এই আমি রিঙ্কু ভয় পাইতে যাবো কেন? এটা লেদা করা, এটা টিপ করে টাচ করে হয়ে যাবে। ওরে ভয় পাইতে যাবো? এই একটা কথা বলতো, তুই ইদানিং এত ইনফরমেশনের ব্যাপারে জিজ্ঞেস কর, রিঙ্কু তোর টেলিফোন করে কিনা? কল করে মানে? সে তো আজকে বিকেলেই বাসায় আসতেছে, তাই আমার লোকে দেখা করতে না, আকাশ মামার খবর নিতে। আমিও বলছি সন্ধ্যার পরেই আসতে, যাতে সাম্য ভাইও বাসায় থাকে। এই আকাশ কি এই বাড়িতে থাকে নাকি? রিঙ্কু আকাশের খোঁজে এই বাড়িতে আসবে কেন? হ্যাঁ, তোরা একটা কথা কয়ে দিই, এই বাড়িতে থাকতে হইলে এই বাড়ির আশেপাশে কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করবি না, বা কোন দিকে নজর দিবি না। আর যদি রিঙ্কু টেলিফোন করে, টেলিফোনটা ধরবি না। ক্লিয়ার? আপনি না আমারে কোনো যোগাযোগ বন্ধ করতে পারবেন না, কিছুই বন্ধ করতে পারবেন না। যদি আপনার এতই করার ইচ্ছা থাকে তো রিং করে দেওয়া বলেন, যান। এই তোর একটা কথা বলি, তুই তো ছোট মানুষ। হ্যাঁ ছোট মানুষ, ছোট মানুষ বলে এত ছোট না, একটা ছোট, তোর বুদ্ধি আজকাল পাকে নাই একটা। আমি বলতে দিয়ে, আমাকে যেটা বলতে দিয়ে সেটা হচ্ছে যে তুই এই বাড়িতে থাকোস, মনে করছিস তুই এই বাড়ির একটা সদস্য, এই বাড়ির ভালো মন্দ খোঁজখবর সব কিছু রাখার দরকার। তুই এবারে এমন কোনো কাজ করবি না যে কারণে এই বাড়ির মান সম্মান নষ্ট হয়। রিঙ্কু খুব একটা ভালো ছেলে না, পাক্কা 2 নাম্বার। আর কোনো কাজ কাম করে না, খালি বাদাই ম্যাগিরি করে বেড়ায়। ওর কোনো কথায়, মিষ্টি কথায় তুই কিন্তু পটিস না। দেখেন, আমিও নিজের এই বাড়ির সদস্যই মনে করি, তাই আমি এই বাড়ির কথা বাইরে কাউরে কিছু কই না। বাইরের মানুষের থেকে এই বাড়ির কথা শুনি। তোর কে কি বলছে? সোজাসুজি বলা মানে? ও আমারে কিছু বলে নাই, তবে আপনি ওরে খারাপ লোক বলছেন। আমি কখনো ওরে খারাপ লোক বলছি? ও মা, এই মাত্রই তো আপনি বললেন যে সে ভালো না। এখন ভালো না আর খারাপ লোক তো একই হইলো। লোক ভালো না আর খারাপ লোক বলা এক কথা হয় না রে বাবা। লোক ভালো না মানেই হচ্ছে লোকটা খারাপ। হ্যাঁ, বললে বলছি সে ভালো লোক না। কি এখন গিয়া কি রিঙ্কুর কাছে গিয়ে কান পড়া দিবি নাকি আবার? আমি কান পড়া দিলে রিঙ্কুর কাছে দিতে যাবো কেন? জায়গা মতো দিব। মানে তুই নিজের খুব বড় নেত্রী ভাবা শুরু করছিস মনে হয়? হ্যাঁ, ভারী একটা জুম্মা আসতে দিন এই বাড়িতে আসার, এই বাড়ির পলিটিক্সের মধ্যে ঢুকে গেছিস না? আমার নিয়ে পলিটিক্স খেলো, সাবধান করে দিলাম কিন্তু। ডাক্তার নিয়ে খেলতে যাইস না, সাপের লেজ দিয়ে কান চুলকাইস না। আমি করে সাপ সবল দিব, বুঝলে? মামা নাকি কয়? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। না বেতন তো একটা নেগোশিয়েট করা যায়। পাঠাও। হ্যাঁ, আমি তো বলে দিয়েছিলাম সালাম কি তোমাকে কমিউনিকেট করে নাই? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ আমি সেটাই বলছি,
যে আমাদের একটা সিকিউরিটি গার্ড ছিল, সেই গার্ডের কোনো কথাবার্তা তুমি বুঝলাম। আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে পরে না হয় কথা বলি। আপনি এখানে কি করতেছেন? আমি তো রুমে খুঁজে মুজে পেলাম না। এসির মধ্যে বসে থেকে থেকে একেবারে মাথা ধরে গেছে, আর ভালো লাগছে না, তাই একটু প্রাকৃতিক বাতাস খাওয়ার জন্য এই জায়গাটাই এসেছিলাম। ভালো করেছে। তো তুমি খাওয়া নিয়ে এসছো? তাহলে আমার ডিউটি তো আমার দুলাবার খেদমত করা। আনিছি, এই চলেন গরম গরম খাওয়া লাগবে কলাম। আর কথায় আছে না, যতবার গরম করবেন ওই খাওয়ার কিন্তু সেই ভিটামিনটা কমে যাবে। বেশি বেশি করা দরকার না, টাটকা টাটকা গরম খাবেন। চলো। এইটা তোমার একটা ভুল ইনফরমেশন। আমার হ্যাঁ, মিশরের ফারাওদের একটা অন্যতম প্রসিদ্ধ খাদ্য কি জানো তো? ময়ূর। এই ময়ূরটাকে ওরা মাছের তেলে ভেজে 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 বারবার গরম করে, বারবার ভাজে, তারপরে ওটা একটা সুস্বাদু খাওয়া তৈরি হয়। মানে এইটা কিন্তু যে কোনো তেলে ভাজতে হবে না, একটা বিশেষ মাছের তেলে এটাকে ভাজতে হবে। তাহলে খেতেও হবে না? না 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 না, ওই মাছের তেলে ভাজতে হবে। এবং তারপরে এটি প্রতি মাসের প্রতিদিনে 3 বার করে এটাকে গরম করতে হয়। ওরে খুদা, ওটা তাহলে একেবারে খড়বড়ি হয়ে যায়। এবং 1 মাস পরে সেই 3 বার করে এই গরম করা খাদ্যটা খাওয়া হয়, এবং বিশেষ আত্মীয় স্বজনকে দাওয়াত করে এটা খাওয়ানো হয়। সবগুলো সে কথা কি বললো? একবারের জায়গায় 2 বার ভাজতে গেলে আমাকে খড়খড়ে হয়ে যায়। আমরা খাই না, তাই নাকি? চলেন চল, গরম গরম খাওয়া আছে, চলো যাই। আচ্ছা, সাম্য কই? সাম্য যে কই গেল, আমি দেখি, একটু কল করি। মিলে একসাথে গরম গরম খাবেন, জানেন তো, ডাকেন। না, সাম্যকে তো পাওয়া যাচ্ছে না, ওকে আমি দেখি তো। অনেকবার করেছিলাম, দেখি আরেকবার লাস্ট ওটা ধরেই না, ও কোনো একটা ব্যস্ততার কোনে যাবে? আপনাকে একটু কয়ে যাবে না? আপনি তো এই কোম্পানির মালিক শুধু না, তার ছাড়াও বাবা, আপনার ওর একটা দায়িত্ব আছে না? আব্বা আমি একটু এদিক গেলাম বলে যাবে। কাছে কোথাও গেছে মনে হয়, চলে আসবে, এই জন্য আর ও আমাকে বলে যায়নি। এটাকে এত বড় করে দেখছি না। না দুলা ভাই, এটা কিন্তু আমি মানতে পারলাম না। আমি লেখাপড়া কম আপনাদের চেয়ে, কিন্তু একটা বিষয় আছে, ডিসিপ্লিন লাইফ একটা বেশি দরকার। এইভাবে চললে তো ব্যবসা বাণিজ্য টিকা রাখা কঠিন হয়ে যাবে। শোনো, সাম্য যতটা সময় দিচ্ছে অফিসে, এটাকেই আমি কিন্তু আপাতত যথেষ্ট মনে করছি। ও নিশ্চয়ই এক সময় আবার যথেষ্ট সময় দেবে, ওটা নিয়ে চিন্তা করি না। আপনার সব কথা আমি মেনে নিলাম দুলা ভাই, তাই বলে আপনাকে কিছু না বলে অফিস ছেড়ে চলে গেল, এটা করলাম, আমি মাইন্ড করলাম। না না, বাদ দাও সব। ও কাছে কোথাও গেছে তো, ও চলে আসবে। ওকে আমি বিশ্বাস করি, ওর বাইরে এতক্ষণ থাকতেই পারে না, অফিসের মধ্যে মেলা কাজ পড়ে আছে তো, ও ঠিকই চলে আসবে। ও আসুক, একসাথে খাই। আচ্ছা, বাসার কি অবস্থা বলো তো? বাসার অবস্থা একদম 100-100 দুলা ভাই, আমি যেখানে আছি আপনি একটু টেনশন করেন। আসলাম যেখানে আছে সেখানে আমি এটা নিয়ে চিন্তাও করি না। কি হয়েছে? কিছু না। কোন খারাপ? না, এমনি। কিছু বলবে? হ্যাঁ, মানে বলতে চাচ্ছিলাম যে তোকে নিয়ে শুক্রবারে আমি একটা জায়গায় যেতে চাই। তো কোনো কাজ নাই তো? না, কোনো কাজ নেই। কোথায় যাবে? তোকে নিয়ে একটা কবিরাজের কাছে যেতে চাই। তার চেম্বার হচ্ছে পান্থপথে। তার অনেক নাম ডাক, শুনেছি যেই নাকি গেছে তার কাছে তারই নাকি উপকার হয়েছে। সেই জন্য আমি চাচ্ছিলাম যে তোকে নিয়ে একটু তার সাথে দেখা করিয়ে আনি। কবিরাজে কি উপকার হবে আমার? আমার সংসার জোড়া লাগিয়ে দিবে? সংসার জোড়া লাগানোর জন্য কবিরাজ লাগে না। আমি যাব যাতে করে তোদের একটা সন্তান হয়। দেখবি একটা সন্তান হলে তোদের সব সমস্যা মিটে গেছে। আর ওনার কাছে গেলে ওনার ওসিলাতে আল্লাহ নিশ্চয়ই তোর দোয়া কবুল করবেন। খালামারি, তুমি একজন শিক্ষিত মানুষ, এতগুলো বছর লন্ডনে কাটিয়ে এসেছো, তারপরে এগুলো বিশ্বাস করো? দেখ মা, এভাবে বলতে হয় না। কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু। তুই চল, শুক্রবার একবার গিয়ে দেখা করে আসি। খালামণি, আমার তো সংসার ভাঙেনি, আর আমাদের যখন সময় হবে তখন আমাদের দাবি হবে। তার জন্য আমাদের কোনো কবিরাজ টবিরাজ লাগবে না। ওমা, এটা আবার কেমন কথা? দেখ মা, তোর মা মারা গেছে নাতি নাতনির মুখ না দেখে। এখন তোর বাবা নাতি নাতনির মুখ দেখতে চাচ্ছে। তুই সেই ইচ্ছেটা পূরণ করবি না?
আমি কিন্তু আমার কথাটা বলেছি খালামণি। সেটা না হয় বুঝলাম, কিন্তু একটু চিন্তা করে দেখ, তোদের একটা বাচ্চা হলে আর কোনো সমস্যা থাকবে না। আর তাছাড়া তোর বাবারও তো সময় কাটে না, উনি অফিসেও যাচ্ছে না, বলছে যে অফিসে গিয়ে কি করব, আবার বাসায় থাকতে ইচ্ছা করে না, কারণ বাসায় আমার সময় কাটার মতন কিছুই নেই। আচ্ছা খালামণি, একটা কথা বলবো? তোমাদেরও তো একটা ছেলে আছে অপু, তোমাদের সংসারটা টিকলো না কেন? তোর ফুপার কারণে। তার তো বুড়ো বয়সে ভীমরতি গেল না। আসলে সবই হচ্ছে আমার কপাল। কেন লন্ডনে তুমি কোনো কবিরাজ টবিরাজ দেখালে না কেন? ওখানে তো আরো কবিরাজি ভালো হওয়ার কথা, দেখাওনি কেন? আমি তোর ভালোর জন্য তোর সাথে এই কথাগুলো বলতে এসেছিলাম, আর তুই আমাকে এতগুলো কথা শুনিয়ে দিবি। দেখ মা, আমি তোকে আমার মেয়েই মনে করেছি। আমি চেয়েছি তোরা যেন সুখে থাকিস, আমার বোনটার আত্মাটা যেন শান্তি পায়। খালামণি, আমি শুধু এটা বলতে চেয়েছি, আমরা সবাই তখন বড় হয়েছি, আমরা নিজেদের ভালো মন্দ বুঝি। তোমার এত কিছু না চিন্তা করলে চলবে, তুমি শুধু খাবে দাবে আর আনন্দ করবে, বুঝতে পেরেছো? আমি আজকে তোদের বাসায় আছি তো, এই জন্য আজকে আমাকে বলতে পারি। খালামণি প্লিজ, আমি আসলে তোমাকে আঘাত করার জন্য বলিনি। আমি তোমাকে বলতে চেয়েছি যে এই সমস্ত কবিরাজ টবিরাজ ভালো না। খালামণি প্লিজ, প্লিজ এভাবে মন খারাপ করো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও, ঠিক আছে, তুমি যখন বলেছো আমি তোমার সাথে একদিন অবশ্যই কবিরাজের কাছে যাব, ঠিক আছে? হয়েছে? আচ্ছা চল। এই সাম্যর জন্য একটা মেয়ে দেখা খুব জরুরি হয়ে গেছে। আমি অনেক চিন্তা ভাবনা করে একটা মেয়ে আবিষ্কার করেছি, মেয়েটা বেশ চটপটে। আচ্ছা একটা কথা বলো তো, ওই যে দীপা মেয়েটা, দীপা কি চেনো তো তুমি? দীপা 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 কিরা জানি দীপা। আরে অপ্সরার বান্ধবী। হ্যাঁ চিনেছি চিনেছি। এই যে আকাশ বলে একটা ছেলে, ও নাকি তোমাকে ফোন করে বলেছিল যে সাম্য কার সঙ্গে পার্কে বসে থাকে। এটা কি সেই দীপা মেয়েটার কথা বলেছিল? সেটা তো আমি কচি পারতেছি না, কনফার্ম চোখে দেখিনি, একজনের শোনা কথা বললি। যাই হোক, কি হবে, এই মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে। ও এতটাই চটপটে এবং এতটাই ভালো মেয়েটা, এর সঙ্গে আমরা বোধহয় একটু আগাতে পারি সাম্যর ব্যাপারে। আমার একটা কথা আছে দুলাভাই। হ্যাঁ বলো। ওই চটপটের মেয়েটা কিন্তু একটু গিরিঙ্গি বেশি হয়, ভিতরে ভিতরে কি পেঁয়াজ খেলাবে ও কিন্তু আমরা বুঝতে পারি না। সহজ সরল, আর গ্রামের মেয়েরা সহজ সরল চেহারা দেখে বোঝা যায় এটা পেঁয়াজ খেলায় নাকি। আর টাউনের মেয়েরা সারাদিন সিরিয়াল দেখে, দিয়ে ওই যে হিন্দি সিরিয়ালগুলো দেখে শাশুড়ি কিভাবে বাড়িতে বের করা যায়। হ্যাঁ বোন তো নয় সেই যেমন তোমার ইরা না দুলাভাই। আমি বলে আসলাম, তোমার এই চিন্তা ভাবনাটা অবশ্য তোমার একান্ত নিজস্ব, কিন্তু এরকমই শহরের সব মেয়েরা না। শহরের অনেক চটপটে মেয়েরা খুবই ভালো হয়। তারা যদি আমার পরিবারে আসে, এখানে গিরিঙ্গি করার কিছু নেই। আমাদের এখানে সবাই সহজ সরল, আমার প্রতিটা ছেলে প্রতিটা মেয়ে সবাই সহজ সরল। তুমি আমি আমরা সবাই কিন্তু ওর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবো, ও আমাদের সাথে অ্যাডজাস্ট করতে পারবে। ভাই সমস্যা তো ওইখানে, আমরা সহজ সরল সবাই যে এক বাক্যে বিশ্বাস করে ফেলি। এই জায়গাটা আমি একটা আপনার সাথে বাজি ধরতে পারি। আপনি চটপটে মেয়ে বিয়ে দেন, আমার কোনো আপত্তি নেই। আপনার ছেলে আপনি বিয়ে দেবেন, আমার ভাই কিনা আমি মেয়ে নেব। শহরের গিরিঙ্গিবাজ মেয়েরা এই স্টার জলসা মলসা দেখে কি করে মনে করেন যে গ্যাস লাগানো যায় সংসারে। তার তো দুটো ননদ আছে, মনে করেন আপনি শ্বশুর আছেন, আমি তো মামা শ্বশুর এই ফ্যামিলিরই মেম্বার। মনে করেন যে এই যে গিরিঙ্গি খেলবে না ভাই দুলো ভাই, আমি খুব টেনশনে থাকি। দেখে আপনার খুশি যা ভালো মনে হয় তাই করেন। যাই হোক, আমি আমার একটা চিন্তা ভাবনা থেকেই আমি একটা চিন্তা করেছি, এবং তুমি তোমার চিন্তা ভাবনা থেকে তোমার চিন্তা ভাবনা এটা করেছো। আমরা যেটা ভালো মনে করি সবাই মিলে একটা বসে সিদ্ধান্ত নেব। অবশ্যই অবশ্যই, আপনি জ্ঞানী মানুষ, আপনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। আমি খালি বললাম আর কি আপনাকে। না, সাম্য তো খুব বুদ্ধিমান একটা ছেলে, ও নিশ্চয়ই সিদ্ধান্ত নিতে কোনো ভুল করবে না। এটাও ঠিক। আমার দুঃখ লাগিয়ে জানো, এই যে হয়তো একদিন বিয়ে শাদী সবই হবে, কিন্তু সায়রা যে দেখে যেতে পারলো না সাম্যর বউকে, এই কষ্টটা কিন্তু আমার মনের মধ্যে চিরকাল থাকবে। দুলা ভাই, এই যে মনটা খারাপ করে দিলেন, মায়ের মতো বড় বুদ্ধি চলে গেছে, এখন আবার
এতক্ষণ ভালো ছিলাম, কোনো কিছু আর ভালো লাগবে না রে। আমার তো জীবনে কিছু নেই, আপনি আর বুঝি আর এই ভাগনা ভাগনি করা ছাড়া।